নির্বাচনের শেষ সপ্তাহে এখন আমরা আছি। আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবারে 5 নভেম্বর চূড়ান্ত করবেন আমেরিকার নাগরিকরা। আগামী 4 বছর কার হাতে থাকবে দেশ, কে শাসন করবেন, কে জনগণের ভাগ্য নির্ধারণ করবেন, সেগুলো চূড়ান্ত করা হবে 5 নভেম্বরের নির্বাচনে। তাই আলোচনা বেশ জমে উঠেছে ভোটের রাজনীতি, জমে উঠেছে পরস্পরকে আক্রমণ, পাল্টা আক্রমণ। সবকিছু মিলেই TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান স্বাগত জানাচ্ছি। আমি আহাসান। আমার সাথে অতিথি হিসেবে আছেন লুইজিয়ানার সাউদার্ন ইউনিভার্সিটি অব বাটন রুজের প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী এবং রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা যেটি দেখতে পাচ্ছি, নির্বাচনের শেষ সময়ের জরিপগুলো, এখন চূড়ান্ত জরিপগুলো হচ্ছে রয়টার্স একটি জরিপ করেছে, যে জরিপে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। অন্যদিকে আমরা যদি একটু সুইং স্টেট, অর্থাৎ যে স্টেটগুলো এই নির্বাচনের গতি প্রকৃতি পাল্টে দিতে পারে, সেই সুইং স্টেটগুলোতে অ্যারিজোনা এবং নেভাডার যে জরিপটি CNN করেছে, সেখানে বলছে হ্যারিস অ্যারিজোনাতে 48% ভোটারদের পছন্দের তালিকায় আছেন এবং 47%, অর্থাৎ সবগুলো জরিপই কিন্তু 1% করে বলছে। নেভাডার কথা যদি বলি, কিন্তু একইভাবে ট্রাম্প আছেন 48% আর 47% আছেন কামালা হ্যারিস। স্যার ডক্টর মুনির মুস্তফা আলী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই জরিপগুলো কি ইঙ্গিত দিচ্ছে? কারণ আমরা যখন শুরুর দিকে জরিপগুলো দেখেছি, বিশেষ করে সেপ্টেম্বরের দিকে, তখন কিন্তু পার্থক্যটা একটু বেশি ছিল, কামালা বেশ এগিয়ে ছিলেন। কিন্তু এখন রীতিমতো ট্রাম্প কোথাও তাকে টপকে গেছেন, কোথাও তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। শেষ পর্যন্ত কি হতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনি যে জরিপটার কথা বলেছেন, তারপরে কিন্তু একটা জরিপ এসেছে। সে জরিপে কিন্তু ন্যাশন ওয়াইড কমলা হ্যারিস 4 পয়েন্ট এগিয়েছে, ঠিক আগের মতো আর কি। তো যতগুলো জরিপ আমরা গত 2 মাস ধরে দেখেছি, ওই আপনার 1 থেকে 4%-এর বেশি কমলা হ্যারিস কখনো যায়নি। এবং সেই জরিপটা যেখানে আপনার সে যখন ইন্টার করে ইলেকশনে, তখন যেটা ছিল খানিকটা সেখানেই আছে। এখন অনেকটা মনে হচ্ছে খুবই টাইট, ইলেকশনটা খুব টাইট। কিন্তু আমি বলবো যে ইলেকশনটা হ্যাঁ টাইট, আমরা তো গত কয়েকটা ইলেকশনই দেখছি খুব টাইট, এবং এটাও খুব অনিশ্চয়তার, মানে নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না যে ইলেকশনে কে জিতবে, ওয়েদার ট্রাম্প ইজ গোয়িং টু উইন অর ওয়েদার হ্যারিস ইজ গোয়িং টু উইন। এবং এই জরিপের ব্যাপারে কিন্তু একটা কথা বলা হয় যে গত দুটো ইলেকশনে 2016 এবং 2020-তে যে জরিপগুলো হয়েছিল, সেই জরিপগুলোকে ট্রাম্পকে আন্ডার ইভালুয়েটেড হয়েছিল, মানে তাকে যেটা দেখানো হয়েছে ভোট তার চেয়ে বেশি পেয়েছিল। কিন্তু সেটার কথাই বলা হচ্ছে এবারও, যে ট্রাম্প যদি 1 পয়েন্টে পিছিয়ে থাকে বা 2 পয়েন্টে পিছিয়ে থাকে, সে যদি আগের মতো ভোট পায়, তাহলে তো সেই ইলেক্টেড হয়ে যাবে। তো তার জবাবে আমি বলবো যে এবার জরিপটা কিন্তু সেটা মনে রেখেই করা হচ্ছে, যেহেতু এই জরিপওয়ালারা আগে যে ভুলগুলো করেছিল সেগুলোকে মাথায় রেখেই কিন্তু এবার সে জরিপটা হচ্ছে। এবং আমি বলবো যে এবারকার জরিপে আগের দুটো নির্বাচনে যেমন ট্রাম্পের ভোট আন্ডার কাউন্টেড ছিল, এবার আমার মনে হয় যে হ্যারিসের ভোট আন্ডার কাউন্টেড। এবং ইলেকশনের রেজাল্টে যতটা আমরা দেখছি, আমার মনে হয় সে জিতে যাবে। এটা আমার। আপনার কাছে কেন মনে হচ্ছে হ্যারিসের আন্ডার কাউন্টেড হচ্ছে? কেন মনে হচ্ছে? না না, এই তো বললাম যে যারা এই যে জরিপগুলো করছে, তারা তো খুব সেই আগের মতো করছে। হ্যাঁ, তারা কিন্তু ওই হ্যারিসকে কিছুটা আন্ডার কাউন্টেড রেখেই করছে, বা ট্রাম্পকে কিছুটা ওভার কাউন্টেড রেখেই করছে। সেটা তো তারা মনে রেখে করছে। আর এবার ব্যাপার হলো, ধরেন 2016, তারপর 2020, তখনও ট্রাম্পের ব্যাপারে অনেকের দ্বিধাদ্বন্দ্ব ছিল, যে সে হয়তো যেটা বলছে সেটা করবে না, সে হয়তো পাগলের মতো কথা বলে, কিন্তু সে যখন শাসন করবে তখন সে ঠিক পাগলের মতো করবে না। কিন্তু এই যে গত 8 বছর ধরে তারা তো দেখছে যে সে কি। আপনি দেখেন, আপনি যদি তার মেডিসিন স্কোয়ার গার্ডেনে এসে তার যে ইয়েটা ভ্যালিড হয়ে গেল গত উইকেন্ডে, সেটার কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই যে পুয়ের্তো রিকানদের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, সে নিজে না বললেও তার সাঙ্গপাঙ্গরা যেটা বলেছে,
সে ব্যাপারে সে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি করতে হবে। তার ক্যাম্পেইন করেছে কিন্তু সে নিজে কিন্তু করছে না, সেটাকে সে লাভ ফেস্ট বলছে, সেই র্যালিটিকে সে লাভ ফেস্ট বলছে। এটা তো এই ধরনের কোন ক্যান্ডিডেটের এই ধরনের ব্যবহার অনুচিত, কারণ তাকে তো মানে বিভিন্ন ধরনের ভোটার তাকে ইনক্লুড করতে হবে। এবং দেখেন সেই পেনসিলভেনিয়া, যেটা না জিতলে কারো পক্ষেই প্রেসিডেন্ট হওয়া সম্ভব না, যেটা বলা হয়ে থাকে, সেখানে কিন্তু আপনার প্রচুর সেই পুয়ের্তো আপনার নেভাডার কথা আপনি বললেন, নেভাডার জরিপের কথা, সেখানে সে 1 পয়েন্টে এগিয়ে আছে। হ্যাঁ, সেখানে কিন্তু মানে 1 আউট অফ 5 ভোটার্স কিন্তু হিস্প্যানিক, ইনক্লুড আপনার সেই সেখানে দেখেন যদি আপনার কিছুটা হলেও যে মানে তাদের থেকে যদি আপনার 10% চলে আসে এই কথাগুলোর জন্য, হ্যাঁ, তাহলে তো তার সেই 1% যে সে উপরে আছে সেটা তো থাকবে না। হ্যাঁ, এগুলো তো বুঝেও সে কিন্তু তার ওই যে অবস্থান থেকে সে কিন্তু সরে আসে না। হ্যাঁ, অন্যান্য ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখি যে ক্যান্ডিডেটরা তাদের কথাবার্তা অ্যাডজাস্ট করে, কিন্তু ট্রাম্প তো তার কথাবার্তা কখনোই অ্যাডজাস্ট করে না, সে যেটা ভালো মনে করে সেটাই সে বলে যায়। এ সমস্ত কথা বিবেচনা করলে আমি মনে করি যে আপনার শেষ মুহূর্তে অন্তত পোলে গিয়ে হলেও আপনার 5-10% লোক তাদের মতামত চেঞ্জ করবে। তারা তাদের দেশপ্রেমটা জাগ্রত হবে, তারা এটা মনে করবে যে এই ট্রাম্প আসলে আবার দেশের কি ক্ষতিটা হয় এটা তো বলা যায় না। হ্যাঁ, এই কারণে আমি বলছি যে আপনার এবারকার যে পোলগুলো হচ্ছে, এই পোলগুলোতে ট্রাম্পের ভোট ওভার কাউন্টেড হচ্ছে, হ্যারিসের ভোট রাদার আন্ডার কাউন্টেড হচ্ছে। প্রফেসর ডক্টর মুনির মুস্তাফা আলী, নিঃসন্দেহে আপনি আশাবাদী মানুষ, এই আশাবাদটা আমরাও জাগিয়ে রাখতে চাই। আমরা একটু শেকাল এই প্রসঙ্গে, শেকাল মামুন, আসলে একটা কথা তো আছে যে পরিসংখ্যান অনেক সময় মিথ্যে কথা বলে, পরিসংখ্যান মিথ্যে তথ্য দেয়, এই ধরনের কথা বলে, কিন্তু জরিপ কি বলছে? জরিপগুলো নিয়ে এর আগেও অনেক সময় জরিপ ঠিক হয়নি, এমন ইতিহাস আছে। আগের জরিপগুলোকে টেনে আপনি যদি এবারের জরিপগুলোকে একটু বিশ্লেষণ করেন, যে আসলে জরিপ দেখে কারো শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে কিনা। Well, thank you. Well, আপনি যদি এই জরিপগুলো দেখেন, তাহলে কিন্তু exception is 2016. But if you go back to last 50 years, যখন থেকে পরিসংখ্যান মানে ডাটা কালেকশন শুরু হয়েছে, 90% of the time they became very, very accurate because it's so scientific, এবং মডেলগুলো এত সুন্দর করে তৈরি করা হয়, they collect the information so scientifically. They became very, very, very precise. So এটাকে অবশ্যই ম্যাথমেটিক্যাল মডেলকে অ্যাজ এ ম্যাথ টিচার আই ক্যানট ডিনাই ইট। এবং যেখানে 3% মার্জিন অফ এরার কথা বলা হয়েছে, কিন্তু আপনি যদি প্রিভিয়াস ডাটাগুলো দেখেন, ইট ফলস লেস দ্যান 3%, মানে দে বিকেম 99% অ্যাকুরেট প্রিভিয়াস ডেটা। এখন আমরা জানি যে মাত্র 4টা স্টেটে যদি কামালা হ্যারিস উইন করে, না, আপনার সেই উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া এবং নেভাদা, তো এই 4টা স্টেটে জিতলেই কিন্তু সে 276 ইলেকট্রাল ভোটে সে উইন করতে পারবে। কিন্তু হিয়ার ইজ দ্য ক্যাচ হচ্ছে যে হ্যাঁ, গতকালকে যে মেডিসন স্কোয়ার গার্ডেন এসে পুর্তো রিকোতে নিয়ে গেছে, যেটা তার অ্যাডভাইজার হোক বা তার সমর্থক যেভাবে স্পিচ দিছে বা যোগ করে কথাগুলো বলছে, ইটস নাথিং নিউ। ট্রাম্প ইজ লাইক দিস। ট্রাম্প যখন পুর্তো রিকোতে ফ্লাইটের উপরে গেছিল, হি ওয়াজ থ্রোয়িং পেপার টাওয়েল অ্যান্ড নাথিং, হি ডিড নট give anything to the Puerto Ricans. The people are suffering. We know that. He goes against the Muslim people, all those Mexican people. He said so many bad things that nobody else could really say as a president. We don't expect this kind of a statement from American president. কিন্তু আপনি যদি রিয়েলি পিপলের ওপিনিয়নটাকে দেখেন, যেখানে আমরা 90% আফ্রিকান আমেরিকানরা ডেমোক্রেটিক পার্টির একমাত্র মানে ডাইরেক্টলি তাদেরকে ভোট দিত, হিসপ্যানিকরা almost 68-70% ভোট দিত। So those people are moving out from the democratic base. তারপরও আমরা জানি হিসপ্যানিকদের বিভিন্ন গ্রুপ আছে, কিউবান আমেরিকানরা ফ্রম ইন দ্য ফ্লোরিডা। আমরা জানতাম যে সেই 2008-এ তখন ক্লিন্টন উইন করলো বা তার আগে, কিন্তু এর আগে কিন্তু it used to be some kind of toss-up state. It was a but now it's solidly the red state. It's solidly red state. So আপনি যদি এই ছোট ছোট যদি সে 0.5% কালোদের ভোট পায়, 1% হিসপ্যানিকদের ভোট পায়, মিশিগানে মুসলমানদের ভোটগুলো লুজ করে, so it's going to be a disaster for Democratic Party. So I don't think Harris is has a
He doesn't have any very strong economic plan. He doesn't have any strong Middle Eastern policy. He doesn't have any immigration policies that are bold. So all those things, she's falling behind. No matter what, even though I support Democratic Party, I really want they should win, because we know that Trump is going to be a disaster for the country. He's going to have fight with the Chinese, and eventually the America has to pay for this. American people is going to pay for this. So if you look at all this thing, এবং জরিপের কথা আপনি বারবার বলতেছেন, I think জরিপ is very accurate, and Harris is losing her ground. It's became very shaky, এবং আমরা জানি যে হ্যারিসের অ্যাডভাইজাররা they are also very concerned, এবং হ্যারিস দেখতেছে লাস্ট উইক থেকে সে বাইডেনের থেকে নিজেকে ডিস্টেন্স করে নিজের একটা ইমেজ তৈরি করার চেষ্টা করতেছে। বাট আমরা জানি যে there is no difference between Harris and Biden's policy. It's going to be similar. আপনি যদি ইসরায়েলের পলিসি দেখেন, আপনি যদি চায়না পলিসি দেখেন, আপনি যদি ইমিগ্রেশন পলিসি দেখেন, it's all are same. Immigration is Trump is tougher than Harris. চায়নার ব্যাপারে definitely Trump was tougher, এবং ট্রাম্পের সেই পলিসিগুলো কিন্তু still Democratic Party is following it. So and Trump could create more job in the domestic, we could have more people working, কিন্তু হ্যারিসের কিন্তু কোনো প্ল্যান নেই। সে বলছে যে আমরা কি একটা কম্পারেটিভ বা অ্যাডভান্টেজ একটা প্রোগ্রাম তৈরি করবো, সেখানে মাইনরিটিরা আরো অ্যাডভান্টেজ হবে, but how, who is going to pay for it? She doesn't have any solid plan. So I'm very, very disappointed at this moment about Harris winning in election. ঠিক, শেখ আল মামুন, ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। আমরা এই প্রসঙ্গটাই প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী আপনার কাছে জানবো। আমাদের এই অনুষ্ঠানে যেসব অতিথিরা যোগ দেন, বিশেষজ্ঞ অতিথিরা, বেশিরভাগই ডেমোক্রেটিক রেজিস্টার্ড ভোটার, বেশিরভাগই ডেমোক্রেটিক পার্টিকে সাপোর্ট করেন, এবং এই কারণে খুব জোর গলায় আমাদের অতিথিরা বলে থাকেন, এতদিনও বলে আসছিলেন, সেটা হলো যে কামালা হ্যারিস জিতে যাচ্ছে, কারণ আরেকবার মানুষ ট্রাম্পের সেই 4 বছরে প্রবেশ করতে চায় না। এই প্রথমবারের মতো শেখ আল মামুন তিনি কিছুটা বললেন যে তিনি আশাবাদী হতে পারছেন না, দুজনের পলিসিগুলোকে বিশ্লেষণ করে তিনি বললেন। আমি একটু এই প্রসঙ্গেই মুনির মুস্তফা আলী আপনার কাছে জানবো, সেটা হলো আপনার কাছে কি এখন এই 1 সপ্তাহ আগে এসে মনে হচ্ছে না যে হ্যারিস হেরে যেতেও পারেন? কোনো পোলে তো আমি দেখতে পাচ্ছি না যে হ্যারিস হেরে যাচ্ছে। এখনো তো মানে বেশিরভাগ পোলেই তো হ্যারিস এগিয়ে আছে। শেখ আল মামুন যেটা বললেন যে পলিসিগত দিক দিয়ে আপনার হ্যারিস দুর্বল, সে কারণে সে হেরে যাবে, এটা কিন্তু আমি বলছি না। উনি হ্যারিসের ইকোনমিক পলিসির কথা বললেন, উনি কিছু দেখতে পাননি হ্যারিসের ইকোনমিক প্ল্যানে, কিন্তু আমি তো সে ট্রাম্পের কোনো ইকোনমিক পলিসি দেখি না। তার ইকোনমিক পলিসিটা কোথায়? তার কি ওই ইকোনমিক পলিসির একটা কনসেপ্ট আছে, নাকি তার কোনো আপনার সাবস্টেন্সিয়াল কোনো পলিসি আছে আপনার শুধুমাত্র ইয়ে ছাড়া, আপনার কি বলে ট্যারিফ ছাড়া আমি তো আর কিছুই শুনি নেই যে তার কোনো ইকোনমিক প্ল্যান আছে। আর একটা প্ল্যান আমি ইদানিং শুনতে পাচ্ছি যে সে 20% আপনার ইয়ে করবে, আপনার ন্যাশনাল সেলস ট্যাক্স অ্যাপ্লাই করবে। সে ট্যাক্স কাটের কথা বলেছে, সে ওই তার ট্যাক্স কাট তো আমরা তো জানি যে ট্যাক্স কাটটা কাদের জন্য, সেটা তো আপার ক্লাসের জন্য। হ্যাঁ, হ্যারিস অন্যদিকে আমি সে বলছে যে ফার্স্ট টাইম বায়ার্স যারা, তাদেরকে $25,000 দেবে, আরো কিছু কিছু জিনিস তার আছে। এখন আমি যেটা বলবো সেটা হলো, আমি এটা বরাবরই বলে থাকি যে আপনার পলিসিগত দিক দিয়ে ডেমোক্র্যাটরা সব দিকে এগিয়ে থাকে। আপনি যদি ইকোনমিক্সের কথা বলেন, দেখেন আমি বলবো যে এটা এক ধরনের সারেন্ডার। ইকোনমি কি, ইউএস ইকোনমি কি খুব দুর্বল? আমি তো মনে করি ইউএস ইকোনমি খুব, হ্যাঁ, আমরা ইনফ্লেশনের কথা বলি, কিন্তু এট দ্য সেম টাইমস আমরা আপনার ওয়েজ গ্রোথের কথা বলি। আমি ডেমোক্র্যাটদের দেখি যে তারা তাদের নিজেদের ইকোনমি সম্পর্কে ধারণা একদমই। দেখেন এই বছরে আপনার ইনফ্লেশন কিন্তু নেমে 3% নিতে আসছে, কিন্তু ওয়েজ গ্রোথ কিন্তু 4% বেশি হয়েছে। এই কথাগুলো আমরা বলতে পারি না। হ্যাঁ, এই যে শেখ আল মামুন ইমিগ্রেশনের কথা বললেন, হ্যাঁ, ইমিগ্রেশনের দিক দিয়ে আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন প্রথম দিকে আপনার কিছুটা তারা ভুল করেছে, কিন্তু তারা তো কোর্স কারেকশনও করছে। শেষ পর্যন্ত তারা আপনার ওই রিপাবলিকানদের সাথে একটা লেজিসলেশন, তারা সবকিছু ঠিক থাকতো, কিন্তু বাইডেন ট্রাম্প শেষ পর্যন্ত সেটা পাশ হতে। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলবো, হ্যারিসের হ্যাঁ কিছু ভুল তো হয়েছে। তার এই যে
যে ইদানিং সে বাইডেন থেকে ডিস্টেন্স করার চেষ্টা করছে নিজেকে, হ্যাঁ, সেটা খুবই ভালো যে সেটা আর একটু আগে করা হচ্ছিল। এবং বিশেষভাবে ফরেন পলিসি দিক দিয়ে তার এই আপনার মিডল ইস্ট পলিসিটা অনেক আগেই পরিবর্তন করা ছিল। সে হয়তো বলতে পারতো যে হ্যাঁ, মানে ইসরায়েলকে তো ইউএস পলিটিশিয়ানদের সাপোর্ট দিতেই হবে, এটা তো ইউএস পলিসি, কিন্তু তাদের তো এটাও পলিসি, স্টেট সলিউশনের তাদেরও আপনার এই যে আপনার সেটেলমেন্ট এক্সপ্যানশন করতে না দেওয়াটা, এটাও তো ইউএস পলিসি। হ্যাঁ, এগুলো সূত্র ধরে কমলা হ্যারিস আরো আগেই বাইডেন থেকে ডিস্টেন্স ফ্রি করতে পারতো। সে বলতে পারতো সে প্রেসিডেন্ট হলে হ্যাঁ সে ইসরায়েলকে সাপোর্ট দেবে, কিন্তু সে স্টেট সলিউশনের দিকেও পিস প্রসেসটা নিয়ে যাবে। ডিসপাইট অল অফ, এখনো যে পজিশন আপনার বাইডেন ভার্সেস হ্যারিস, এটা যদি আমরা একটা পর্যালোচনা করি, ট্রাম্প ভার্সেস হ্যারিস, এটা যদি আমরা তাহলে ট্রাম্পের কোনো পলিসি নেই। তার দেখেন, আপনি তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার হেলথ কেয়ার পলিসি করতে, যে সে অ্যাফোর্ডেবল কেয়ার একটা সে এটাকে করবে, এটাকে মানে ক্যান্সেল করবে, এটাকে ই করে ফেলবে, দূরীভূত করবে, কিন্তু তার স্থানে সে তার কি দিয়ে রিপ্লেস করে, সে বলছে যে তার একটা কনসেপ্ট আছে। সে কিন্তু এটা দেখেন 8 বছর পরে সে যদি এখনো বলে যে তার একটা কনসেপ্ট আছে, তাহলে তার পলিসিটা কি এটা আমরা বুঝতে পারি না। কাজেই আমি যেটা মনে করি যে ডেমোক্র্যাটদের পলিসি খুবই ভালো, ডেমোক্র্যাটদের ইস্যুগুলো তাদের পক্ষে, এবং এই উইনিং যে ইস্যুগুলো সেগুলো কিন্তু ডেমোক্র্যাটদের পক্ষে। আপনি দেখেন এই যে আপনার রাইটস, আপনার আপনি দেখেন যে ডবস যেটা ঘাড়ে চেপা দেওয়া হলো ইউনাইটেড স্টেটস করে, সেটার কথা যদি আপনি চিন্তা করেন, এই ইস্যুগুলো ডেমোক্র্যাটের পক্ষে। ডেমোক্র্যাটরা যেটা পারে না সেটা হচ্ছে এই মেসেজিংটা। আমি দেখেন এই যে মেডিসন স্কোয়ার গার্ডেনে যেটা হয়ে গেল, এখন কি ডেমোক্রেটদের উচিত না যে প্রত্যেকটা হিসপ্যানিকের ঘরে ঘরে বোথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা পৌঁছে দেয়, মানে তাদের কথাগুলোই তাদের কাছে পৌঁছে দেয়। এখানে যদি আপনার ঠিক মতো যদি পৌঁছে দিতে পারে এই মেসেজটা, যে ট্রাম্পের স্ট্যান্ডটা কোথায় যে হিসপ্যানিকদের ব্যাপারে, সেটা যদি করতে পারে তাহলে তো সেই আগের মতো আপনার 60-70% চলে যায় হিসপ্যানিক ভোট। হ্যাঁ, হিসপ্যানিক ভোট ইদানিং কমেছে ডেমোক্র্যাটদের, কিন্তু সেটা তো আবার রিমুভ করা সম্ভব যদি সঠিক মেসেজ তাদেরকে দেওয়া হয়। নিঃসন্দেহে আপনাদের কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ। তবে মনির মুস্তাফা আলী, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাই। মানুষ, আপনি বলছিলেন অর্থনীতি শক্তিশালী আছে আমেরিকার, নিঃসন্দেহে শক্তিশালী আছে, সেটি হয়তো অন্য দেশের তুলনায় শক্তিশালী আছে, কিন্তু সাধারণ মানুষ যারা ইনফ্লেশন কিংবা অন্যান্য কারণে, বিশেষ করে জব, ইকোনমি, অনেকেই যে একটা পরিবর্তন তারা চাচ্ছেন, তারা হয়তো জানেন যে আরো বেশি তারা জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইয়ে পড়তে যাচ্ছেন ট্রাম্পের মধ্যে। কিন্তু এই মানসিকতা, এটি কি আপনার লুইজিয়ানা কিংবা অন্য কোথাও আপনি চোখে পড়েনি আপনার কাছে, যে মানুষ ভাবছে একটা পরিবর্তন দরকার? এটা একটা ন্যারেটিভ হয়েছে, ইকোনমি দুর্বল, ইকোনমি। আমি বরং বলবো ডেমোক্র্যাটদের যে মেসেজটা দেওয়া আছে, যেটা 2000-এ ভোট দিয়েছিল, আপনার হয়তো মনে থাকার কথা যে ক্লিনটনের 8 বছর ইকোনমি খুবই ভালো ছিল। সেই ইকোনমিকে নেক্সট স্টেপে নেওয়ার জন্য ভোট তখন বলেছিল দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। হ্যাঁ, হ্যারিস এরকম বলতে পারত দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। তার মানে এই না যে বাইডেন ইকোনমি খুব খারাপ। বাইডেন ইকোনমি কোথায় খারাপ? আপনি দেখেন না জব গ্রোথ, আপনার কত মিলিয়ন জব গ্রো করেছে। আপনার আনএমপ্লয়মেন্টটা কোথায়? আপনার স্টক মার্কেটটা কোথায়? আপনি যদি স্টক মার্কেটের দিকে তাকান, স্টক মার্কেটটা কোথায়? কেন তাদের এত লজ্জা পেতে হয় কেন স্টক মার্কেটের রেফারেন্সটা দাও? হ্যাঁ, এবং তারপর যদি আপনি অন্যান্য উন্নত দেশের সাথে তুলনা করেন, তাহলে ইউএস ইকোনমিটা আজ কোথায়? কাজে আমি তো বলবো যে ইউএস ইকোনমি তো দুর্বল না, ইউএস ইকোনমি স্ট্রং। এই কথাটা বলতে কেন ডেমোক্র্যাটদের লজ্জা লাগে, আমি এটা বুঝতে পারি। হ্যাঁ, তারপর দেখেন ইকোনমিতে যে ইয়েটা আসলো, যে হিটটা আসলো, এটা কি কারণে আসলো? তার সেখানেও তো আপনার সেই ট্রাম্পেরই কন্ট্রিবিউশন, তাই না? সে যদি সেই আপনার কোভিডটা ঠিক মতো হ্যান্ডেল করতো, কোভিড এত লোকও মারা যেত না, আর এই যে ইকোনমির এই অবস্থাটা হতো না। এবং কোভিডের কারণে, সাপ্লাই এর কারণে, ল্যাক অফ সাপ্লাই এর কারণে
ইকোনমি যেটা আসছে সেটা থেকে তো খুব দ্রুতই রিকভার হয়ে গেছে। দেখেন আমি ছিল কত, মানে ইনফ্লেশন ছিল আপনার 9% উপরে, অলমোস্ট 10%। সেখান থেকে সেই এখন কোথায় চলে আসছে, বিলো 3% আসছে। অন্য কোনো দেশ আসছে? তো আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কথা ভাবেন। প্রশ্নটাই শেখ আল মামুনের কাছ থেকে নেব, সেটি হলো যে আমরা সিএনএন এরও একটি লিংক দেখতে পাচ্ছি। সেটি হলো যে সিএনএন বলছে গ্যাস প্রাইসের কথা বলছিল, যেটি $5 উপরে গ্যালনের প্রাইস চলে গেছে, কিন্তু অ্যারিজোনা এবং নেভাডায় সেটি এখন 3 এসেছে, যেহেতু ব্যাটেল গ্রাউন্ড। ইকোনমির এই যে একটা পজিটিভ ধারা, এইটি কি শেষ পর্যন্ত এই আশাবাদ ভোটারদের মধ্যে জাগাবে কিনা? না, কামালা হ্যারিস আসলে বাকি যেটুকু ঘাটতি আছে সেটি তিনি শেষ পর্যন্ত সামাল দিয়ে উঠতে পারবেন। আপনি গ্যাস প্রাইসকে আজকে দেখেছেন? আজকে আপনার ক্রুডের দাম হয়ে গেছে $67। $67 ক্রুডের, তার মানে তো আপনার এই কাল পরশু দিন গ্যাসের দাম আপনার 20 পয়সা কমে যাবে। জি, এই প্রশ্নটি আমি শেখ আল মামুনের কাছ থেকে উত্তরটা নিতে চাই। Alright, well, thank you. But look, আমি একটু কিছু অ্যাড করতে চাই যে ইমিগ্রেশন ইলেকশনের 1 মাস আগে বাইডেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বন্ধ করলো, রাইট? যখন মিচ ম্যাকনেল তখন রিপাবলিকান পার্টি চেয়ার, সে যখন বললো যে ইলেকশন ইয়ার ইজ কামিং ইন, সে বাইডেনকে ডেকে নিয়ে বললো যে উই শুড ডু সামথিং অ্যাবাউট দিস। ঠিক আছে, they appointed the most conservative person from the Republican Party. They tried to do something. যখন ট্রাম্প বললো যে নো, ইউ নো হোয়াট, উই ক্যান ক্যান্সেল ইট, উই ক্যানট ডু দিস, তখন তারা রিপাবলিকান পার্টির সিনেটররা এটাকে বন্ধ করলো। কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তখন উচিত ছিল, দে শুড হ্যাভ ডান সামথিং, দে ডিড রাইট নাও, ওয়াই নট লাইক এ ইয়ার অ্যাগো? সো দে ডিড অন দ্যাট মিস্টেক। আপনি যদি ইরানের ব্যাপারে দেখেন, গ্যাসের ব্যাপারে বলতেছি, ইরানের ব্যাপারটা দেখেন, যখন ওবামা ছিল প্রেসিডেন্ট, তাই না, তখন ইরানের সঙ্গে নিউক্লিয়ার একটা এগ্রিমেন্ট হয়েছে, সেখান থেকে তাদের ফুয়েল গুলো অন্য দেশে যাবে, সো দে ক্যানট প্রডিউস এনিথিং। কিন্তু ট্রাম্প এসে সেটা রিমুভ করলো, কিন্তু আবার বাইডেন এসে কিন্তু তারা দে কুড নট রিয়েলি ফলো আপ, দে কুড নট রিয়েলি ইমপ্রুভ দিস থিং। এখন লেটস সে ইরানের কাছে যদি এখন নিউক্লিয়ার পাওয়ার চলে আসে, আর ইসরায়েলের কাছে পাওয়ার, যদি there is another big war takes place, কিন্তু আমেরিকার এখানে লিডারশিপে হিউজ উইকনেস দেখা যাচ্ছে এখানে। এগেইন আপনি যদি এখন ইসরায়েলের দিকে তাকান, ইউ গিভ এ বিগ হাগ to Netanyahu, and he has the most ultra right-wing government right now. তারা যেভাবে মানুষকে মারতেছে, আমেরিকার মানি, আমেরিকার বম্ব, হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং ইট। এখানে কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের বিগ ফেল। হ্যাঁ, আপনি গ্যাস প্রাইসের কথা বলতেছেন, ইয়েস, 67, it went down from 90 plus, $90 থেকে অনেক কমেছে। And gas price is not depend on the American domestic policy. Gas price depending on the world market, তাই না? এখানে দেখেন সৌদি আরব হিউজলি করতেছে, ইরান তার তেল বিক্রি করতেছে চায়নার কাছে থেকে, রাশিয়া বিক্রি করতেছে। তো দের ইজ এ হিউজ ইনফ্লাক্স অফ অয়েল ইনটু দ্য ওয়ার্ল্ড মার্কেট, এবং এই অয়েল প্রাইসটা কমপ্লিটলি ডিপেন্ড করে ওয়ার্ল্ড মার্কেটের উপরে। তো সেখানে এখন হ্যাঁ, ডেফিনেটলি ইটস এ বেটার গুড প্রাইস। এখানে আমেরিকান ভোটাররা, আমেরিকান কনজিউমার এটাকে এনজয় করতেছে, এটা প্রাইস শুড গো ডাউন। বাট এট দ্য সেম টাইম আপনি যদি যান গ্রোসারি স্টোরে, পিপল ইজ স্টিল paying way more money than 4 years back. People are still suffering for that. No matter what number, I know the inflation came down, the unemployment is down. The Biden administration created a lot of jobs. They recovered the pre-COVID level, but it's still people are suffering. People are not moving forward. People are not optimistic. People are not hopeful that Gen Z, they're living with their parents. They cannot have a very secure job. They could have their own family, cannot buy houses. So these are the factors people are talking about. আপনি যদিও বারবার বলতেছেন যে হ্যাঁ, আই নো ইকোনমিকের নাম্বারগুলো হ্যাঁ অনেক কিছু আছে, কিন্তু আলটিমেটলি পিপলের পকেটে দে ডোন্ট হ্যাভ এনাফ মানি টু রিয়েলি স্পেন্ড ফর বেসিক নিডস। This is true. এই বিতর্কটা আসলে চলতে থাকবে, আমরাও এই বিতর্কটা অব্যাহত রাখবো। তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, দর্শক সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে, সঙ্গে আছি আমি আহাসান। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমার সাথে যুক্ত আছেন লুইজিয়ানার সাউথ ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের প্রফেসর ডক্টর মুনির মুস্তাফা আলী এবং রাজনীতি বিশ্লেষক ও শিক্ষাবিদ শেখ আল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা বারবার আপনাদের আলোচনায় উঠে আসছিল নিউ ইয়র্কে গত রোববার মেডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্প যে জনসভাটি করেছেন, সেটিতে ট্রাম্পের পক্ষে যারা বক্তব্য রেখেছেন তাদের একটি বক্তব্য বারবার করে হয়তো আলোচনায় প্রফেসর ডক্টর মুনির মুস্তাফা আলী আপনি নিয়ে আসছিলেন, সেটি হলো যে পুয়ের্তো ব্যাপারে বলেছেন যে এটি আসলে একটি ভাসমান গার্বেজের জায়গা ছিল। এটি বলার পরে যে অন্যরা, এমনকি ডেমোক্রেটরা তো সমালোচনা করছেন, তারা 1939 সালে নাজিদের একটি
সমাবেশ হয়েছিল সেটির সাথে এটিকে যেমন তুলনা করছেন, রিপাবলিকানদের অনেকেও কিন্তু এটি সমালোচনা করছেন। শেখ আল মামুন, আপনার কাছে জানবো, আপনার সিটিতে এটি এই সমাবেশটি, আমি নিজেও গিয়েছিলাম সমাবেশটি কভার করার জন্য, টিভিএন 24 থেকে প্রচুর দর্শক এসেছেন, যেখানে আমরা দেখেছি যে 4টার দিকে আসলে মেডিসন স্কয়ার গার্ডেনের গেট গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ হলরুমে আর জায়গা দেওয়া সম্ভব হয়নি। এই পরিমাণ দর্শকরা, সমর্থকরা এসেছিলেন এবং বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করছিলেন। আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, ট্রাম্প এইখানে আসলে একটা সমাবেশ করে তিনি ভিন্ন কোনো দেওয়ার চেষ্টা করেছেন। তিনি জানেন যে নিউ ইয়র্কে তিনি জিতবেন না, কিন্তু তারপরেও এর আগে তিনি সাউথ ব্রঙ্কসে করেছেন, লং আইল্যান্ডে করেছেন, মেডিসন স্কয়ার গার্ডেনে একেবারে নির্বাচনের শেষ সময় সবাই যখন ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে ব্যস্ত, সেখানে তিনি নিউ ইয়র্কে এসে মিডিয়ার ক্যাপিটালে এসে তিনি এই সমাবেশটি করেছেন। ওয়েল, ইভেন সে ব্রঙ্কসের বারবার শপে আসছে, সেখানে ইন্টারভিউ দিয়েছে, আমরা দেখছি যে ব্রঙ্কসে সে জিতবে না। আই নো ইটস লাইক 80% আর ডেমোক্র্যাট ব্রঙ্কসে, তাই না? কিন্তু হি হ্যাজ এ হিডেন মেসেজ হিয়ার। হিডেন মেসেজ হচ্ছে, সে যেমন কিছুদিন আগে আমরা জানি যে সেখানে যে ক্যাট খাওয়ার ব্যাপার যেটা হলো, তাই না, সেটা নিয়ে কিন্তু ইমিগ্রেশনের ইস্যুটাকে সে কন্টিনিউয়াসলি সে এটাকে মানে ফ্রন্ট ফেস রাখতে যাচ্ছে। ইমিগ্রেশন এবং ইকোনমি, এই দুইটা জিনিস তার জন্য এটা রাখার জন্যই আমার মনে হয় সেইগুলো বলছে উল্টাপাল্টা। সে বলেনি, তার অ্যাডভাইজার বলছে, এবং ইট ইজ রিয়েলি আনফরচুনেট। সেটা একটা আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছে বা প্রিভিয়াসলি হয়েছিল, এবং আমরা জানি যে এখানে হিসপ্যানিক ইজ এ হিউজ population এখানে, সেকেন্ড মোস্ট আফটার দ্য হোয়াইট আমেরিকান, হিসপ্যানিক্স আর দ্য সেকেন্ড রেস ইন দিস কান্ট্রি। তারপরও সেটাও জানে যে কিন্তু হিসপ্যানিকরা কিন্তু আগে যেভাবে আমি বলতেছিলাম যে ডেমোক্রেটদেরকে সাপোর্ট করতে, এখন কিন্তু সেটা করতেছে না। হিসপ্যানিক পিপল লাইক টু সি দ্য মোর মাচো পিপল। ইভেন আজকে আমি সকালে ক্লাউদিয়া ভাস্কুয়েজ, আমাদের হিসপ্যানিক পোর্টোরিকান নাম্বার 1 একমাত্র পোর্টোরিকান কংগ্রেস পার্সন, সে বলতেছিল যে সে যখন তার কমিউনিটিতে কথা বলে, অনেক লোক, অনেক ইয়াং ছেলেরা, they like to see the man become a president, not the women, এবং they like to see the macho people. So এই কথাবার্তাগুলোকে সে ঘুরে ফিরে ইভেন বিফোর দ্য উইক বিফোর দ্য ইলেকশন, এটাই কিন্তু ফ্রন্ট ফেসে রাখার জন্যই মনে হয় সে এরকম কথা বলছে। বাট ইট ইজ এক্সট্রিমলি আনফরচুনেট। হিসপ্যানিক ইজ এ হিউজ, আমি বললাম তো, যেমন ফ্লোরিডাতে হিসপ্যানিক ইজ এ হিউজ নাম্বার, কিউবান আমেরিকান, ভেনিজুয়েলান, হিসপ্যানিক আমেরিকান। কিন্তু তারপরেও কিন্তু আমরা জানি যে যে বুশ গভর্নর ছিল, তার ভাই যখন প্রেসিডেন্টের জন্য রান করলো টেক্সাসের, তারা কিন্তু দে ওন দোজ হিসপ্যানিক পিপলস হার্ট অ্যান্ড মাইন্ড, হার্ট অ্যান্ড সোল। এবং আমরা জানি ফ্লোরিডা উইন করার কারণে কিন্তু প্রেসিডেন্ট বুশ, সেকেন্ড প্রেসিডেন্ট বুশ কিন্তু প্রেসিডেন্ট হয়েছে, নাহলে কিন্তু সে হতে পারতো না। সো দে ডোন্ট রিয়েলি, they know already they had a huge advantage. They're getting advantage to the Hispanic community, so they don't worry about this. তারা জানে যে অনেক হিসপ্যানিকরা অলরেডি রিপাবলিকান দিকে ঝুঁকছে এবং তাকে ভোট দেবে। জি, প্রফেসর ডক্টর মুনির মুস্তাফা আলী, আপনার কাছে জানতে চাই সেটি হলো যে আমরা দেখছিলাম যে এই সমালোচনার মুখে ট্রাম্প কিন্তু এটিকে লাভ ফেস্ট হিসেবে উল্লেখ করছেন, যেটি 6 জানুয়ারির হামলাকেও তিনি ভালোবাসার দিন হিসেবে উল্লেখ করেছিলেন। ট্রাম্পের, আপনি বলছিলেন যে এইসব বক্তব্যের কারণে ভোটাররা সরে যেতে পারে। ট্রাম্পের এইসব বক্তব্য কিংবা এইসব কর্মকাণ্ড কোনোটাই নতুন না। তিনি পেনসিলভেনিয়াতে গিয়ে সেখানকার গলফার আর্নল্ড সম্পর্কে যে ধরনের কথাগুলো বলে এসেছিলেন, তার মেয়ে প্রতিবাদ জানিয়েছে, অনেকে প্রতিবাদ জানিয়েছে। তিনি যেখানেই যাচ্ছেন কোনো না কোনো একটা ঘটনা তিনি ঘটাচ্ছেন, কিন্তু তার জনপ্রিয়তা কমছে না। এটার পিছনে কারণ কি মনে হতে পারে আপনার কাছে? এখন আপনার লাভ ফেস্টের ব্যাপারে আমি একটু বলি। জি, ধরেন আমরা টিভি দেখি, নিউজ দেখি, এগুলো সম্পর্কে সবসময় অবহিত, কিন্তু কয়জন হিসপ্যানিক লোক এরকম আমাদের মতো টিভি দেখে, কাজে তাদের কাছে তো এই মেসেজটা পৌঁছতে হবে। যেমন শেখ আল মামুন সাহেব বললেন যে ওই তার একটা কমেডিয়ান বলেছে, সে সেটা বলেনি, তার একটা কমেডিয়ান বলেছে, কিন্তু সে কিন্তু বারবার বলছে যে আমেরিকাটা এখন মানে সারা পৃথিবীর একটা গার্বেজ ক্যাম্প হয়ে গেছে। হ্যাঁ, এখানে তাহলে এটা যদি গার্বেজ ক্যান হয়ে থাকে, তাহলে এই গার্বেজ ক্যানে কারা ওই গার্বেজটা ফেলে, কোন কান্ট্রি? সে তো আবার একই সাথে বলেছে সেই শিট হোল কান্ট্রিজ। তো শিট হোল কান্ট্রিজ গুলো কোনগুলো? শিট হোল কান্ট্রিজ। তারপর সে মেক্সিকানের কথা কি বলেছে, মেক্সিকান ইমিগ্রান্টরা এদেশে এসে কি করে? তারা রেপ করে, তারা খুন করে, এটা ওটা করে। তো ব্যাপার হলো, এটা তো ডেমোক্রেটদের জন্য একটা সুযোগ। এই যে সে যে মেডিসন গার্ডেনে সেই কমেডিয়ান হিসক্লিফ যে কথাটা বলেছে যে আপনার পুয়ের্তো রিকো হচ্ছে একটা ভাসমান আপনার গার্বেজ, হ্যাঁ, তা সেইটা দিয়ে তারপর এই যে ট্রাম্প যে কথাগুলো বলছে যে আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর একটা গার্বেজ ক্যান, তার সেই শিট হোল কান্ট্রিজ, তার সেই আপনার
বিভিন্ন ইমিগ্রেন্ট গ্রুপদের সম্পর্কে সে যে কথাগুলো বলেছে, এগুলো করে তো ডেমোক্রেটরা ভালো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনার হিসপ্যানিক ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এগুলোতে ট্রাই করতে পারে। হ্যাঁ, আমি আগে যেটা বলেছি, আপনি চিন্তা করে দেখেন যে আপনার 5% ভোট যদি সরে আসে এই সমস্ত কথাবার্তার জন্য, সেটা তো আপনার যে টাইট রেস আমরা দেখতে পাচ্ছি, যে আপনি জরিপের কথা বলেছেন, সেখানে 5% হিসপ্যানিক লোক চলে আসলে ইট উইল মেক এ ডিফারেন্স। বিশাল ডিফারেন্স তৈরি হবে, বিশেষ করে সুইং স্টেট গুলো থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও প্রভাব ফেলবে। দেখেন যে বারবার কিন্তু শেখ আল মামুন সাহেব যে ইমিগ্রেশনের কথাগুলো বলছে, দেখেন ইমিগ্রেশনে যে আমরা যে লেজিসলেশনের কথাটা বললাম, মানে সেই বাইডেন এবং রিপাবলিকানদের ইনিশিয়েশনে তাদের তারা দুদল মিলেই তারা একটা কমিটি করে এটা করলো। হ্যাঁ, শেখ মামুন সাহেব বললেন যে হয়তো ওটা যখন পাস হয় তখন বাইডেন একটা এক্সিকিউটিভ অর্ডার দিতে পারতো। হ্যাঁ, দিতে পারতো, সেটা ভালো হতো, কিন্তু এটা তো রিমাইন্ডার দেওয়া যায় ভোটারদের, দেখো আমরা তো ইমিগ্রেশনের ব্যাপারে একটা কিছু করতেছি, ট্রাম্পের জন্য আমরা করতে পারি। ট্রাম্প তো এটা বলা হচ্ছে, কিন্তু বারবার বলতে হবে। হ্যাঁ, আমি আবার বলবো যে এই যে ইমিগ্রেশনের ব্যাপারে বলা হয়ে থাকে যে ট্রাম্প খুব স্ট্রং, এটা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তো ট্রাম্প কোনো ব্যাপারে তার ওই কোনো কথা নেই, তার নিজের ব্যাপার ছাড়া সে ইমিগ্রেশন সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন, আপনার ফরেন পলিসি সিচুয়েশন, এগুলো সে ভালো করার জন্য প্রেসিডেন্ট হবে, এটা অন্তত আমি বিশ্বাস করি। জি, আমরা একেবারে শেষের দিকে আছি। শেখ আল মামুন, আপনার কাছে জানবো যে এই নির্বাচন যেটি আর এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে, এই নির্বাচনের ইন্টারন্যাশনাল ইফেক্টটা কি পড়বে, অর্থাৎ আন্তর্জাতিক ভাবে এই নির্বাচনের দিকে তাকিয়ে থাকবে কোন কোন বিষয়গুলো প্রভাব পড়বে? Well, definitely, number one is European country is very shaky, especially NATO. Number two হচ্ছে এখন মিডল ইস্টার্ন যে is burning, তারা এটাকে আরো বার্ন করবে কিনা। তারপর আমরা জানি যে 67%, 2/3 of the money for the NATO comes from the United States, আর বাকি 30টা কান্ট্রি মিলেও কিন্তু এটা দেয় না, 1/3 দেয় না। সো ডেফিনেটলি ট্রাম্প যদি পাওয়ারে আসে, ডেফিনেটলি সে প্রিভিয়াস টাইমে বলছে যে ইউ হ্যাভ টু গিভ 2% অফ ইউর জিডিপি প্রত্যেকটা কান্ট্রিকে। এটা কিন্তু এখনো মিট করেনি অনেকগুলো দেশ। আউট অফ 30 কান্ট্রিজ 31, তারা 20টার মতো দেশ করছে, বাকি 10টা এখন এটা মিট করতে পারে নাই। Definitely we'll see that Ukrainian funding is going to be shut down, is going to be closed, because they will have some kind of settlement. Just give up your, Ukraine will give up your land, and that's it, and just close the board, close the deal. So this could be one of the things. Middle East, I don't know, Middle East is not going to be, well, ট্রাম্প বলতেছে যে আমি আসলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কিন্তু ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিল সে কিন্তু বারবার বলতেছিল যে ইউ নো হোয়াট, উই ওয়ান্ট দ্য টু স্টেট সলিউশন, Palestinians should have, dignity, and they have their own destiny, and Israel should be secure in the Middle Eastern country. কিন্তু আমরা জানি যে দুইজনের সঙ্গে যখন একটা সমঝোতা করতে হয়, দুইটা লোকের সঙ্গে কথা বলে দেন you have to find what's the middle ground, how much they should sacrifice from each other. কিন্তু ট্রাম্পের কোনো প্রকার একটা টিম বা কমিটি ছিল না যে তাদের দুইজনের সঙ্গে কথা বলে একটা কিছু কনক্লুশনের দিকে যাচ্ছিল। So he's just simply talking in that part, but people are watching in that sense. আরেকটা জিনিস যেটা দেখতেছি যে হ্যাঁ, সে যখন চায়নার ব্যাপারে বারবার বলতেছিল ট্যারিফ, এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে তাইওয়ানকে যদি চায়না অ্যাটাক করে, বা হাউ ট্রাম্প ইজ গোয়িং টু স্টপ শি জিনপিং যে নট টু ব্লক ইট, দ্য নট অ্যাটাক, তারা যদি ব্লক করে দেয়, তাহলে হিউজ যে আমরা জানি যে জিওপলিটিক্যাল যে বিজনেস বা is going to be hugely impacted. So definitely China is not going to do some stupid thing, and America doesn't have to be involved in a big fight. When America China যদি যুদ্ধ হয়, it's going to be huge. So এদিকে people are really, really concerned. But I hope the Middle Eastern policy should be very clear. Abraham Accord হয়তো সে আবার পুনরুদ্ধার করে সে সৌদি আরবকে বলবে যে you have to do this, I'll do something for you, I'll give you the nuclear power. If you accept the Israel, যদিও Saudi বলতেছে you know what, without the Palestine recognition, without this state, I'm not going to do it. But ultimately যদি সে self interested দিকে তাকায় Saudi, you know what, I'm going to get the nuclear power, I'm going to get the nuclear all this thing, who cares about the Palestine? It's okay, these people have been suffering for
last 50 years, 60 years, we could not solve it. It's keep going on. So, we don't like to say anymore Hamas, Hezbollah, none of those things. It's okay, let them die. And whoever is going to remain in that land, they will be happy. So, no matter who became president, Harris or Trump, আমরা জানি যে ইসরায়েলের প্রতি blind support থাকবে, completely blind support. No matter what Harris is saying, Harris cannot do anything. American media, finance. শেষ মিনিটে আছে, আমি একটু প্রফেসর ডক্টর মুনির মুস্তাফা বলে আপনাকে So, দিতে চাই। sure, we like to see something better in the Middle Eastern policy. We need to see ওকে, change. জি প্রফেসর আচ্ছা, ডক্টর মুনির আমি মুস্তাফা। সংক্ষেপে বলছি, আপনার সারা বিশ্ব কাঁপছে যে ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয়ে আসে তাদের একটা ভীতির ব্যাপার আছে। শেখ আল মামুন সাহেব বিশ্বের কথা বললেন, ইউরোপের কথা বললেন, ইউরোপিয়ান ইউনিয়ন এই যে 2% যে তাদেরকে মিট করতে হবে তাদের ডিফেন্স বাজেট, সেটা কিন্তু সেই পলিসি শুধু ট্রাম্পেরই না, সেটা কিন্তু হ্যারিসের পলিসি, একই পলিসি। সেটার জন্য তারা কাঁপছে না। তারা কাঁপছে কি জন্য আমি বলব, সে প্রেসিডেন্ট হলে ওই ট্রাম্পকে বলবে ইউক্রেনটা নিয়ে নিতে, বা ইউক্রেন যেটুকু নিয়েছে ওটা ওই রাশা থাকবে, এটা ইউরোপিয়ান ইউনিয়নের মেনে নেওয়ার মতো না। আর উনি মিডল ইস্ট পলিসির কথা যেটা বললেন, যে ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডে ওই প্যালেস্টাইনদের কি হবে, তো কিছুই হবে না। আব্রাহাম অ্যাকর্ড তো ইসরায়েলের স্বার্থ এবং আমেরিকার স্বার্থ। সে যেটা করেছে সেটার দিকে আমরা খেয়াল করি না, সেটা তো আমরা করতে ব্যর্থ হয়েছি। আপনার দেখেন, সে যখন আগে প্রেসিডেন্ট ছিল সে কি করেছে, গোলান হাইটসটা কি আপনার ইউএনএ কি দিয়ে দিয়েছে, বা ইউএস এর পলিসি কিরকম যে 67 ওয়ার্ডে ইসরায়েল যেগুলো দখল করে নিয়েছে সেগুলো ইসরায়েলের জায়গা, সেটা কি করলো ট্রাম্প, তা ইসরায়েলের হয়ে গেল, ইসরায়েলকে গোলান হাইটস দিয়ে দিল, তাই না? আপনার এটা কি ইউএস পলিসি যে তেল আবিব থেকে রাজধানী চলে যাবে, আপনার জেরুজালেমে চলে যাবে? জেরুজালেম তো দুটো স্টেটেরই হবে, এটা তো ওটা তো ডিসপুটেড রিজিয়ন, যেখানে যে প্যালেস্টাইনিয়ান স্টেট হবে তারাও তাদের রাজধানী করবে, আর বাকি যেটা আছে সেখানে যদি ইসরায়েল করে ভালো হবে। কিন্তু দুই স্টেটের রাজধানী হবে হলো সেটা, সে কি করলো, তেল আবিব থেকে ওখানে নিয়ে গেল। সেটেলমেন্টের ব্যাপার সেটেলমেন্টের ব্যাপার সে বললো যে তোমরা এক্সপ্যান্ড করো, আর সেটেলমেন্ট যেটা হয়েছে সেটা তোমাদের চাই। সে প্রেসিডেন্ট হলে যেটা করবে আপনার মিডল ইস্টের ব্যাপারে, হ্যাঁ সে চেষ্টা করবে সৌদি আরবের সাথে আব্রাহাম অ্যাকর্ড করতে, কিন্তু আমার মনে হয় না যে সৌদি আরব সেদিকে আসবে। কারণ সে কিন্তু আপনার এই যে গাজা হলো না, ও বলবে যে গাজাটা তুমি নিয়ে নাও, ওখানে শুধু আমাকে একটা ক্যাসিনো করো, গাজা তো খুব সুন্দর জায়গা, সমুদ্র তীরে, তো ওখানে আমাকে একটা আর আস্তে আস্তে ওয়েস্ট ব্যাংকটা নিয়ে নাও, ওটা তোমার। তখন ওই ইসরায়েলের যে সিটু পলিসি সেটা বাস্তবায়িত হয়ে আশঙ্কা থেকে যাচ্ছে। আশঙ্কা ট্রাম্পের ব্যাপারে সারা বিশ্বই, শুধু দেশের মানুষ না, দেশের বাইরে পুরো পৃথিবীর মানুষই আসলে নানা ধরনের আশঙ্কা কিংবা যোগ বিয়োগ হিসেব নিকেশ মিলিয়ে নিচ্ছেন যে নির্বাচন যেহেতু সময় খুবই কম, এই কম সময়ের মধ্যে আসলে কি হতে যাচ্ছে সবার মধ্যে এই বিষয়টা আছে, এক ধরনের অস্থিরতা কাজ করছে নিঃসন্দেহে। তারপরেও আমরা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং একই সাথে দর্শক আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, বিভিন্ন স্টেটে কিন্তু আগাম ভোট শুরু হয়ে গেছে, শেষের দিকে অনেক জায়গায়। নিউ ইয়র্কেও 26 অক্টোবর থেকে শুরু হয়েছে 3 নভেম্বর পর্যন্ত। প্রতিটি অফিসিয়াল ডেতে সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত আপনি কেন্দ্র খুঁজে নিয়ে আগাম ভোট দেওয়ার সুযোগ পাবেন। অন্যান্য স্টেটেও চলছে, যেসব স্টেট থেকে দর্শকরা দেখছেন সবাইকে আমরা আহ্বান জানাবো আগাম ভোটের সুযোগটি নিন। আর অবশ্যই যারা আগাম 5 নভেম্বর ভোটের কেন্দ্রে গিয়ে আপনার ভোটটি প্রয়োগ করুন, এবং একই সঙ্গে কেমন আমেরিকা আসলে আপনি চান, এটি তো আপনার এই ভোটের উপরই। আপনি যদি ভোটটি না দেন তাহলে আসলে আমাদের এই আলোচনাগুলো তেমন কোনো কাজে আসবে না, কারণ এগুলো নিষ্ফল আলোচনা হবে, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করেননি। তা আমরা সবাইকে আহ্বান জানাবো, ভোট দিন, আমেরিকা নিজের অবস্থানকে জানান দিন। ধন্যবাদ সবাইকে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।